এই শোনো, বলো। চাদরটা দাও তো। না, দেব না। কেন? বারে, আমার বুঝি শীত করে না? তাহলে আমি তোমার চাদরের নিচে আসি। আসো। হুম, দুষ্টুমি করলাম। তাহলে তোমার ওই বোচার নাকটা আরো বোচা করে দেব। শোনো, বলো। আমি দুষ্টুমি করব না, শুধু তোমার উড়ুর উপর একটু মাথা রেখে দেব, আর তুমি আমার চুলে বিলি কেটে দিও। আচ্ছা, দেব। যদি দুষ্টুমি করে তোমার ঠোঁটের লিপস্টিক খেতে চাই, ভালোবাসার সিক্ত উষ্ণতার ছোঁয়া দিতে চাই, তুমি কি রাগ করবে? করব। কেন? কারণ ফাজিলের পেটে লিপস্টিক সহ্য হয় না, আর ফাজিলের কোনো উষ্ণতার আমার প্রয়োজন নেই। কি? আমি ফাজিল? হুম অবশ্য ফাজিল একটা পোলা। ঠিক আছে, আমি ফাজিল, তোমার সাথে কোনো কথা নেই। ঠিক আছে, কথা বলতে হবে না, শুধু চাদরের নিচে আসলেই হবে। স্যার, ক্যান্টনমেন্ট চলে আসছি, সামনেই মনে হয় ম্যাডামের বাসা। ড্রাইভার বলে উঠল। কতক্ষণ যে এভাবে ঝিম মেরে বসে ওপরের কথাগুলো ভাবছিলাম তা কে জানে। রাত 10টায় ইরাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ঘড়ি কাঁটাটা ভোর 6:30 ছুঁই ছুঁই করছে। কুয়াশার চাদরে মোড়ানো চারপাশটা। মাঘ মাসে শীত হয় অনেক। আজকাল কুয়াশাও পড়ছে বড্ড বেশি। খুব শীত করছে। গায়ে ইরার প্রিয় নেভি ব্লু কালারের শার্ট ছাড়া আর কিছু নেই। এখান থেকে রাস্তার পাশের সারি সারি বাড়িগুলো আবঝা আবঝা দেখা যাচ্ছে শীতে। সামনে কিছু দূর গেলেই হয়তো ইরাকে পাওয়া যাবে। বলছিলাম ইরার কথা। যখন ভার্সিটিতে দ্বিতীয় বর্ষে পড়ি, শখের বসে একটু আধটু লেখালেখি করতাম। একটা পর্বের গল্প পড়ে ইরা আমাকে টেক্সট করে, জানতে চাই আমি লেখক কিনা, বাকি পর্ব কোথায় পাবে। খুব অল্প সময়েই আমাদের পরিচয়টা ভালোবাসায় রূপ নেয়। আমরা কখনো কারো কোনো ছবি বা কখনো দেখা করিনি। সারা রাত ভালোবাসার কথা, ঝগড়া, মান অভিমান করে কাটিয়ে দিতাম। একদিন আমি সারাদিন ফেসবুকে আসিনি, একটা জরুরি কাজ ছিল। পরের দিন ফেসবুকে এসে দেখি মেয়েটা আমাকে অনেকগুলো টেক্সট করেছে। সবগুলো টেক্সটে যেন মেয়েটার মন ভাঙার কথা বলে যাচ্ছে। আমরা কথা বলতাম মেসেঞ্জারে, যদিও ইরা আমার নাম্বার নিয়েছিল, কখনো ফোন দেয়নি। সেদিন আমার ফোনেও চার্জ ছিল না, এমনকি সেদিন বিদ্যুৎও ছিল না। অনেক কষ্টে মেয়েটার অভিমান ভাঙাতে পেরেছিলাম। তারপর হাজারো কথার ফুলঝুরিতে কেটে গেছে ঘুমহীন কত রাত, তার কোনো হিসাব নেই। যদিও আমার জন্মস্থান কুড়িগ্রাম, লেখাপড়া করার জন্য ঢাকায় থাকতাম, আর ইরার জন্মস্থান লেখাপড়া সব কুমিল্লাতেই। ইরা বড়লোক বাবার একমাত্র মেয়ে, যদিও ওর বাবা অনেক আগেই ওদের সবাইকে ছেড়ে চলে গেছে। বড় দুই ভাই, মা আর পিচ্চি, আর একটা ভাইকে নিয়ে ওদের সুখী পরিবার। অপরদিকে আমি বড্ড হতভাগা। বাবার সুদের টাকাকে ভালোবাসতাম না, তাই ঢাকায় পড়ে আছি ভালোবাসার মা ছোট ভাই বোন দুটোকে দূরে রেখে। আমার মনের সকল কষ্টগুলো ইরার ভালোবাসার কথাই ভুলে যেতাম। অনেক ভালোবাসতাম ইরাকে, মেয়েটাও আমাকে অনেক ভালোবাসতো, সাথে অগাধ বিশ্বাস, বলতে গেলে অন্ধবিশ্বাস। ভালোই যাচ্ছিল আমাদের ভালোবাসার দিনগুলি। সামনেই ইরার পরীক্ষা। এখন আমার থেকেও বেশি পড়ার দিকে মনস্থির হওয়া প্রয়োজন। কিন্তু পাগলি মেয়েটা সারাদিন যেন আমার সাথেই কথা বলতে চায়। এর জন্য অনেক বকাঝকা খেত ওর আম্মার কাছে। তবুও মেয়েটা একটুও বদলায়নি। ভালোভাবেই ইরার পরীক্ষা শেষ হয়। একদিন রাতে টিউশনি করে বাসায় ফিরছিলাম। গলির মুখে কয়েকজন বখাটে রাস্তা অবরোধ করে দাঁড়ালো। কিছু বলার আগেই হাতের ছুরির কষাঘাতে রাস্তার পাশে পড়ে থাকা পাথরে লুটে পড়লাম। যখন জ্ঞান ফিরে পেলাম, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। পাশেই বসে থাকা মা আর ছোট বোনকে দেখে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। মাকে জিজ্ঞেস করলাম,
আমি এখানে কিভাবে এলাম? তুই 1 বছর 3 মাস থেকে এই বেডে পড়ে রয়েছিস। কথাটা শুনে আমার শরীরের রক্তকণিকাগুলোর গতিবেগ 1000 গুণ বেড়ে গেল। এটা কিভাবে সম্ভব? গতকালই তো আমি ভালো ছিলাম। আবার আমার মুখের দিকে তাকিয়ে মা বলল, ছুরির আঘাতের পর রাস্তার পাশে পড়ে থাকা পাথরে পড়ে মাথায় অনেক বড় ধাক্কা লাগে, আর তুই কোমায় চলে যাস। ডাক্তাররা তো বলেই দিয়েছিল তুই কোনোদিন স্বাভাবিক হবি না। সৃষ্টিকর্তা চেয়েছেন তাই তুই আবার স্বাভাবিক হলি। কথাগুলো শুনে কখন দু চোখ বেয়ে অশ্রু পড়তে শুরু করেছে বুঝতে পারিনি। পাশে থাকা ছোট বোনকে বললাম, তোর কাছে ফোন আছে? হুম, আছে। দে তো। কি করবি? কাজ আছে, দে। মাকে বললাম আমি বাড়িতে যেতে চাই, তোমরা কথা বলো ডাক্তারের সাথে। মনমরা হয়ে শুয়ে আছি। জীবন থেকে হারিয়ে গেল হঠাৎ আসা ভালোবাসা, এভাবে হারাতে পারে না। ইরার আইডি খুঁজে পাইনি, হয়তো নষ্ট করেছে আইডি। ইরা, তোমাকে ছাড়া যে আমার জীবন নিঃস্ব, কিভাবে বোঝাই তোমাকে? তুমি কি পারতে না একটু অপেক্ষা করতে আমার জন্য? আবার মায়ের কথা মনে পড়তে নিজেকে ধিক্কার দিতে লাগলাম। যদি ভালো না হতাম, সারা জীবন কমা নামের অর্ধমৃত্যু বরণ করতাম। তুমি ভালো করেছো ইরা, আমাকে ভুলে গেছো কি না জানি না, তবে তোমাকে ভুলে থাকা দায় আমার। একদিন রাতে ফেসবুকে কিছু লিখছিলাম, তাসনিয়া তাসনিম নামের একটা আইডি থেকে মেসেজ আসলো। হাই তানভীর। কিছুটা অবাক হয়ে রিপ্লাই না করে ঘুরে আসলাম ওনার টাইমলাইন থেকে। চেনা জানা কেউ নয়, আর আমার ফ্রেন্ড লিস্টেও নেই উনি, তবুও রিপ্লাই করলাম। জি বলুন। কেমন আছো? কথাটা শুনে বুকের বাম পাশটা কেমন মোচড় দিয়ে উঠল। ইরা নয় তো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি আমাকে চিনেন? হুম, আমি ইরার খালা হই, আর তোমার সাথে কিছু কথা আছে। অশ্রু ছলছল করছিল দুটি চোখেই। মনে হলো আবার ক্ষণিকের জন্য কোমায় চলে গেলাম। নিজেকে স্বাভাবিক করে বললাম, হুম বলুন। ইরা কেমন আছে? ইরার সাথে দেখা করতে চাই। আগে তো আমার কথাগুলো শোনো, তারপর তোমার সিদ্ধান্ত জানাবে। ঠিক আছে বলুন। ওনার কথাগুলো শুনে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। মাকে ইরার সাথে আমার সব কথা বলে দিলাম। ইরার খালা যে কথাগুলো বলেছেন সেগুলোও মাকে বললাম। 4 মাস আগেই ইরার বিয়ে হয়। তার আগ পর্যন্ত ইরা আমার জন্য অপেক্ষা করেছিল। আমি যোগাযোগ না করার কারণে অনেক কান্নাকাটি করে ইরা। এটা দেখে ওর ভাইয়ারা ওর বিয়ে ঠিক করে। বিয়েটাও হয়েছিল ধুমধাম করে। বিয়ের 1 মাস পরেই ইরা স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর মারা যায়। বিয়ের পরই ইরা আইডি ডিলিট করে দেয়। ইরাকে আমি অনেক ভালোবাসি। আমার ভালোবাসাটা ইরার দেহের জন্য নয়, ইরার সুন্দর মনটার জন্য। যাকে ভালোবাসি নিজের থেকেও বেশি, দেহের ভালোবাসার কাছে আমার ভালোবাসাটাকে এভাবে হেরে যেতে দিতে পারি না। মা কথাগুলো শুনে অবাক নয়নে তাকিয়ে আছে আমার দিকে। প্রথম বাবা মা কেউই রাজি হতে চায়নি। আমি পরে বলেছিলাম, আমি যদি অর্ধমৃত্যু কোমায় থাকতাম সারা জীবন তাহলে কি করতেন? আমার মুখে এমন কথা শুনে মা অবাক হয়েছিল কি না জানি না, তবে বাবা অনেক বেশি অবাক হয়েছিল হয়তো। তাই তো বলেছিল, তোর যুক্তি আর ভালোবাসার কাছে আমরা পরাজিত। আসলে ভালোবাসাকে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়, আবার সব কিছুর হিসাব করাও চলে না। সব থেকে বড় কথা হলো, যাকে ভালোবাসেন তার অতীতকে নয়, বর্তমানকে ভালোবাসুন, আর ভবিষ্যৎটাকে আপনার ভালোবাসার ছোঁয়ায় বদলে দিন। তাহলে দেখবেন পৃথিবীতে সব থেকে দামি আর সুখী মানুষটাই আপনি। ড্রাইভারের ডাকে আবার বাস্তবে ফিরে এলাম। ইরার খালার থেকে অনেক বলে ঠিকানা নিয়েছিলাম,
ধুলময় রাস্তাটা আজ বড্ড বড় মনে হচ্ছে। যদিও আগে কখনো আসিনি, তবুও স্বাভাবিকের থেকে একটু বেশি। ইরার ভাইয়েরা বিয়ে করে বউসহ বিদেশ চলে গেছে। ইরার লেখাপড়া আছে, তাই টিউশনি করাই বাড়িতে। আনমনোভাবে কখন যে বাসার সামনে এসে দাঁড়িয়েছি জানি না। একতলা বাসাটার দেওয়ালগুলো কেমন মলিন লাগছিল আমার কাছে, কোথাও ছোটোখাটো ফাটলও ধরেছে। বাসা থেকে ৮-১০ বছরের কেউ একজন বাইর হচ্ছিল। তাকে দেখে জিজ্ঞাসা করলাম, এটা কি ইরাদের বাসা? পিচ্চিটা কিছু না বলে মুখের দিকে কেমন ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। আবার বললাম, কি হলো, কিছু বলছো না যে? আপনি কি তানভীর ভাই? কথাটা শুনেই পুরো শরীরটা শিহরণ দিয়ে উঠল। ওই পিচ্চি কিভাবে জানে আমি তানভীর? আচ্ছা, ও সাফওয়ান নয় তো? সাফওয়ান ওর ছোট ভাই। আমি তোমার তানভীর ভাই। তোমার আপু বাসায় আছে? ও আমাকে একটা রুমের দিকে হাত ইশারা করে দেখিয়ে দৌড়ে চলে গেল। ওর দেখানো রুমটার থেকে পড়ানোর শব্দ শুনতে পেলাম। দরজায় দাঁড়াতেই কল্পনার সেই ইরার মুখটা দেখতে পেলাম। আমার কল্পনার থেকেও সুন্দর ইরা, কিন্তু চিন্তায় চিন্তায় মুখটা কেমন মলিন হয়ে গেছে। ইরা মনোযোগ দিয়ে ক্লাস নিচ্ছিল ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের। মনে হচ্ছিল সুন্দর একটা গোলাপকে চারপাশে ছোট ছোট কলি ঘিরে ধরে রেখেছে। দরজার সামনে থেকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো ইরা? ইরা চারপাশে ঘিরে ধরে বসে থাকা সব ছোট ছোট ছেলে মেয়েগুলো আমাকে তোতলাতে দেখে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু তারা আরও বেশি বিস্মিত হলো সামনে দাঁড়ানো তাদের ম্যাডামটির চোখে পানি দেখে। অযোধ্যারায় শিশুদের মতো কেঁদে যাচ্ছে মেয়েটা। একটু বাইরে আসবে? রুম থেকে বাইর হয়ে একটু দূরে গেলাম আমরা। এখানে কেন এসেছো? তখনও কাঁদছিল মেয়েটা। তোমাকে দেখতে। কেমন আছো তুমি? এই তো অনেক ভালো আছি। ভালো থাকতে চাইলেই কি ভালো থাকা যায়? কিছুটা অস্বস্তি বোধ করলো কথাটাই। হয়তো বা যায়। তুমি কেমন আছো? তোমার মতোই ভালো আছি। এত শীতের মাঝে তুমি শুধু শার্ট পরে এসেছো কেন? তোমার চাদরটা ভাগ করে নেব বলে। সেটা যে আর হবার নয়। কেন হবার নয়? আমার চাদরটা যে আজ মলিন হয়ে গেছে। কিন্তু আমার ভালোবাসার চাদরটা যে আজও তার স্বপ্নে রঙিন হয়ে আছে। তুমি চলে যাও তানভীর। যাব, তবে তোমাকে নিয়ে। তোমার উড়ুতে মাথা রেখে দুষ্টুমি ছলে ছলে তোমার আলতো ঠোঁটের লিপস্টিক খাওয়ার ধান্দায় বা অন্যরকম কোনো অনুভূতি ছোঁয়া দেওয়ার ইচ্ছাই নয়। তুমি শুধু সারাটি জীবন আমার পাশে থেকো। তোমার ওই চাদরের কোনো ভাগও আমি চাইব না। তুমি শুধু আমাকে সারাটি জীবন ভালোবেসে যেও। পারবো না। কেন? কারণ আমি চাই আমার ফাজিল বরটা সারা জীবন আমার পাশেই থাকুক। কি? আমি ফাজিল? তা নয়তো কি? যাও, তোমার সাথে কোনো কথা নেই। তুমি কথা না বললেও আমি তোমাকে আর ছাড়ছি না। বলেই আমার বুকে ঝাঁপিয়ে পড়ল মেয়েটা। ভালোবাসার বাহুডোরে আবদ্ধ করে নিলাম ইরাকে। পাশেই বিনা টিকিটে দাঁড়িয়ে থাকা ইরার ছাত্রছাত্রীগুলো হাততালি দিতে লাগলো। কলিযুগের মেয়ে বলে কথা। হ্যাঁ, আমি অবশেষে আবার খুঁজে পেলাম আমার ফিরে পাওয়া ভালোবাসাকে। যাকে ভালোবাসবেন তার রূপ বা দেহ দেখে নয়, মন দেখে ভালোবাসিয়েন। রূপ বা দেহের ভালোবাসা আজ আছে, কাল নেই, থাকবেও না। মনের ভালোবাসা চিরকাল থাকবে।